বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের উপরে দুটো ক্লাস নিয়ে ফেলেছি। প্রথম ক্লাসটা ছিল স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা এবং দ্বিতীয় ক্লাসটি ছিল মুনাফা অর্জনের ক্ষমতা। এই দুটোর উপরে আমি অলরেডি দুটো ক্লাস নিয়েছি। তোমরা যদি এইটা সিকোয়েন্সলি তো যদি বুঝতে চাও তাহলে ওই অধ্যায়গুলো একটু দেখে আসতে পারো। আমার আগের ভিডিওর ডিসক্রিপশন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো চলো কথা না বলে শুরু করা যাক। আজকে আমরা আগে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা আমরা দেখেছি, এবার মুনাফা অর্জনের ক্ষমতাও দেখেছি। এবার আমরা দেখব সচ্ছলতার অনুপাত। বা সচ্ছলতার অনুপাত বলতে আসলে আমাদের যদি প্রশ্নে অনেক সময় সরাসরি এরকম প্রশ্ন না দিয়ে বলে যে প্রতিষ্ঠানের সচ্ছলতার অনুপাতগুলো তোমরা নির্ণয় করো, তো সচ্ছলতার অনুপাত নির্ণয় করতে বললে তোমাকে এই তিনটা সূত্র নির্ণয় করে দিতে হবে। তো এই তিনটা সূত্রের মধ্যে সচ্ছলতার অনুপাতের মধ্যে তিনটা সূত্র আছে। সেই সূত্রের মধ্যে প্রথমটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, দ্বিতীয়টা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত, তৃতীয়টা হচ্ছে মোট সম্পদের উপরে দায় অনুপাত। তিনটা সূত্রই খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা সূত্র প্রায় পরীক্ষায় থাকে। তো আমি আসলে প্রথম সূত্রটা হচ্ছে দায় মালিকানা অনুপাত। এই দায় মালিকানা অনুপাত বলতে আসলে কি বোঝায়? দায় মালিকানা অনুপাতের সূত্রের তোমার যদি সূত্র বলি তাহলে হচ্ছে বহির্দায় থেকে মালিকানা সত্ত্বকে ভাগ করতে হবে। বহির্দায় যেটা আছে সেটাকে মালিকানা সত্ত্ব দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা দায় মালিকানা অনুপাত পাবো, যার আদর্শ মান হচ্ছে 1:1। মানে বহির্দায় 1 থাকলে মালিকানা সত্ত্ব 1 থাকতে হবে, বা মালিকানা সত্ত্ব 1 থাকলে বহির্দায় 1 থাকা মানে উত্তম। তো এখন কথা হচ্ছে মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য কি করতে হবে আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখাই দিয়েছি। তোমরা দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস দেখলে ওখানে খুব ডিটেলস করে এটা সম্পর্কে বলা আছে। তো এখানে নতুন করে আসছে বহির্দায়। মানে বহির্দায় বলতে কোন জিনিসগুলোকে বোঝায়? বহির্দায় বলতে চলতি দায় আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখন চলতি দায় কি, এটা তোমরা প্রথম ক্লাসটা যদি দ্বিতীয় ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে সেখানে ডিটেলস করে দেওয়া আছে যে চলতি দায়ের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো থাকে। প্রথম ক্লাসে দেওয়া আছে, দ্বিতীয় ক্লাসেও আংশিক মানে ওই আলোচনাটা রিপিট করা আছে। আচ্ছা, তাই আমি বারবার প্রত্যেকটা ক্লাসে এটা রিপিট করে অযথা তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবে। তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় বলতে প্রতিষ্ঠানে 1 বছর মেয়াদী যেসব দায়গুলো থাকে সেগুলো। দ্বিতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় মূলত আসলে খুবই কম, সেটার মধ্যে হচ্ছে ঋণ, ডিবেঞ্চার, এগুলো যেগুলো থাকে। তো এই এরকম দুইটা একটা এন্ট্রি থাকে, যেমন তোমার প্রশ্নের মধ্যে দেখবা লেখা আছে 10% ঋণ, ওইটাই হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় এই দুটো জিনিস যখন আমরা যোগ করব তখনই আমরা বহির্দায় পেয়ে যাব। তো বহির্দায় এখানে বসাই দেব। মালিকানা সত্ত্ব প্রশ্নে দেওয়া না থাকলে কিভাবে নির্ণয় করবা তোমরা আমার আগের 1 ও 2 নাম্বার ক্লাসটা দেখলে বুঝে যাবা। সেখান থেকে বুঝে তোমরা মালিকানা সত্ত্বটা নির্ণয় করে বসায় ভাগ করলেই অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত বলতে আসলে কি বোঝায়? একটা হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল, 2 হচ্ছে মালিকানা তহবিল। এখন মালিকানা তহবিল আর মালিকানা সত্ত্ব জিনিসটা একই, এটা নিয়ে আমি আর কথা বলবো না। কথা বলবো হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। এটারও আদর্শ মান হচ্ছে 1:2। মানে মালিকানা তহবিল যদি 2 হয় তাহলে স্থির খরচযুক্ত তহবিল 1 হতে হবে। তো স্থির খরচ এটাকে আমরা আসলে কিভাবে প্রকাশ করতে পারি বা কিভাবে বের করতে পারি? দেখো, স্থির খরচ বের করার সূত্র হচ্ছে অগ্রাধিকার শেয়ার সাথে ঋণপত্র যোগ করতে হবে, সাথে দীর্ঘমেয়াদী ঋণও যোগ করতে হবে। এখন ঋণপত্র দীর্ঘমেয়াদী ঋণ দুইটা জিনিস একই। তো এছাড়া যদি তোমার প্রশ্নে সরাসরি উল্লেখ থাকে তাহলে তুমি সেইভাবে নিবা। তো অগ্রাধিকার শেয়ার তোমার প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, সেখান থেকে তুমি অগ্রাধিকার শেয়ারটা নিয়ে নিবা। আর ঋণপত্র দেওয়া থাকবে এবং দীর্ঘমেয়াদী ঋণটাও ওখানে দেওয়া থাকবে। তো এগুলো তোমরা ওখান থেকে নিয়ে স্থির খরচযুক্ত তহবিল পেয়ে যাবে। এই তিনটা জিনিস যখন যোগ করবা তখন স্থির খরচযুক্ত তহবিল হয়ে যাবে। এটা যোগ করে আমরা এখানে বসাই দিব, সাথে মালিকানা তহবিল দিয়ে ভাগ দিলে আমার অ্যান্সারটা চলে আসবে।
তো সচ্ছলতার অনুপাতের ফাইনাল টপিক হচ্ছে মোট সম্পদের উপর দায় অনুপাত। এখন মোট সম্পদের উপর দায় অনুপাত, এটার আদর্শ মান হচ্ছে 1:4। 1:4 মানে হচ্ছে বহির্দায় থেকে মোট সম্পদ ভাগ দিলে পাওয়া যাবে মোট সম্পদের উপর দায় অনুপাত। এখন মোট সম্পদ যদি 4 হয় তাহলে বহির্দায় 1 হওয়া উত্তম। এখন বহির্দায় আমরা কোথায় পাবো? এই যে ইতিমধ্যে আমি এখানে তোমাদের বলে দিছি যে বহির্দায় নির্ণয় করতে গেলে তুমি হচ্ছে চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায়টা যোগ করলেই তুমি পেয়ে যাবা বহির্দায়। তো এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই, কারণ একটু আগেই তোমাদের এটা বলে দিছি। আর মোট সম্পদ তোমার প্রশ্নে দেওয়া আছে বা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে নিবা। তো যখন এই বহির্দায়কে মোট সম্পদ দ্বারা ভাগ করবা তখন তোমার অ্যান্সারটা চলে আসবে। তো আজকে আমরা তৃতীয় ক্লাসে খুবই সংক্ষেপে করে সচ্ছলতার অনুপাত বোঝানোর ট্রাই করেছি। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টস করে জানিয়ে দিতে পারো, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেব।